এবার আমরা কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। কপার সালফেটের জলীয় দ্রবণ জলীয় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা করব। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। তো যখনই আমাদেরকে কপার সালফেটের জলীয় দ্রবণ বলবে, তার মানে কি, এবার কি দণ্ড ব্যবহার করে না, কপারের দণ্ড। মানে এই যে তড়িৎদ্বার দুটো আমরা ইউজ করছি, এগুলো কি দ্বারা তৈরি না, কপার দিয়ে তৈরি। এবার কপার সালফেটের জলীয় দ্রবণ মানে CuSO4 প্লাস এখানে জল আছে। তার মানে এখানে যখন আমরা এর মধ্যে কারেন্ট পাঠাবো, তাহলে কি কি আয়ন উৎপন্ন হবে না, CuSO4 ভেঙে গিয়ে Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করবে। H2O এই জল ভেঙে গিয়ে আমাদের কি উৎপন্ন করবে না, H প্লাস প্লাস OH মাইনাস। ক্লিয়ার? CuSO4 কপার সালফেট ভেঙে গিয়ে Cu2 প্লাস এবং SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করছে, এবং H প্লাস এবং OH মাইনাস আয়ন ভেঙে এবং H2 ভেঙে H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। তাহলে আমাদের এখানে দ্রবণের মধ্যে আমরা কি কি পাচ্ছি না, Cu2 প্লাস H প্লাস আর কি পাচ্ছি না, SO4 2 মাইনাস এবং OH মাইনাস। ওকে, এবার এখানে কে হচ্ছে কি, Cu2 প্লাস এবং H প্লাস আছে, এর মধ্যে কে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। কে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, তার জন্য আমাদেরকে এই ছকটা জানতে হবে। হাইড্রোজেন, কপার, তারপর Hg, Ag, Ug, Pt, মানে যত রকম আমাদের সোনা, রূপা, প্লাটিনাম যা কিছু সেগুলো নিচে থাকবে, তার উপরে হাইড্রোজেনের নিচে বাদ বাকি যে আমাদের ধাতুগুলো থাকে, যেগুলো আমাদের পিওর ধাতু, যেগুলোকে আমরা বলি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেগুলো কি হয় না, হাইড্রোজেনের উপরে থাকে। বাদ বাকিগুলো যেগুলো থাকে কপার, তারপর হাইড্রোজেনের নিচে। যে নিচে থাকে, অ্যাকচুয়ালি যে নিচে থাকে, যারা নিচে, এটা আমাদের ক্লাস 9-এর বইতে আছে যে ধাতু সক্রিয়তার ক্রম। যেই ধাতুটা নিচে থাকবে, কপার নিচে আছে, তার মানে কি হবে না, এই কপার যে নিচে থাকে সে যায়, তাহলে কপার নিচে আছে, তো কপার কি হবে না, ক্যাথোডে যাবে। তো ক্যাথোডে গিয়ে কি করে না, ক্যাথোডে গিয়ে করা হয় কি না, ইলেকট্রন গ্রহণ করবে। তো কপার Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে না, কপার ধাতু উৎপন্ন করবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দ্রবণটা হয় আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণ, এই দ্রবণের বর্ণ কি হয় না, নীল হয়, হালকা নীল। ওকে, এবার যখন তার মানে কি হচ্ছে, যেহেতু কপার এই ক্যাথোডে এসে জমা হচ্ছে, তো ক্যাথোডে কপার আস্তে আস্তে জমা হতে শুরু করে, তখন এই ক্যাথোডের বর্ণ হালকা গোলাপি হয়ে যায়, পিঙ্ক টাইপের। ওকে, তো হালকা গোলাপি। এইবার এটা তো আমাদের হয়ে গেল না, Cu2 প্লাস ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে গেল। এবার আমাদের SO4 2 মাইনাস এবং OH মাইনাস আছে। এবার আমরা এটা অলরেডি জেনেছি, তখন কি জেনেছিলাম না, যে SO4 2 মাইনাসের থেকে OH মাইনাস কি হয় না, ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি, তাহলে OH মাইনাস এখানে আসবে। কি, OH মাইনাস তাহলে এখানে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি না। তখন আমরা কি ব্যবহার করছিলাম, এখন আমরা কপারের তড়িৎদ্বার ব্যবহার করছি। তখন আমরা কিসের তড়িৎদ্বার ব্যবহার করছিলাম না, প্লাটিনাম, অন্য কোনো, মানে আমরা এখন যে তড়িৎদ্বারটা ইউজ করছি তার আয়ন, অর্থাৎ Cu2 প্লাসের আয়ন কি হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আছে। যখন কি হয় না, যখনই আমরা যেই যেই ধাতু তড়িৎদ্বার ব্যবহার করব এবং সেই ধাতুর আয়ন যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে থাকে, তখন কি হবে না, যখন এই Cu2 প্লাস এই এখানে এসে ক্যাথোডে এসে জমা হচ্ছে, ফলে কি হচ্ছে, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দ্রবণটা আছে তার মধ্যে কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, এর পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। Cu2 প্লাসের পরিমাণ কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন কি হয় না, এই যে কপার যে ধাতু থাকে, এই কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হয় না, SO4 2 মাইনাস এবং OH মাইনাসের থেকে বেশি হয়। তাই কি করে না, এখানে কেউ ইলেকট্রন বর্জন করে না, কি হয় না, এই যে অ্যানোডটা আমাদের কপার ধাতুতে তৈরি হয়, সে নিজে থেকে কি করে না, এই যে Cu এ নিজে থেকে কি করে না, ইলেকট্রন বর্জন করে দেয়। তো দুটো ইলেকট্রন বর্জন করে কি করে, Cu2 প্লাস আয়ন উৎপন্ন হয়। তাহলে কি হচ্ছে, যেহেতু এ দেখছে যে আমাদের ক্যাথোড কি করছে না, Cu2 প্লাস আয়নকে টেনে নিচ্ছে নিজের দিকে, তার ফলে কিছু দ্রবণের মধ্যে Cu2 প্লাসের পরিমাণ কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে।
সেইটাকে পূরণ করার জন্য কি করে না অ্যানোড কি করে না নিজে থেকে কি হয় বিশ্লিষ্ট হয়ে কপার এই দ্রবণের মধ্যে Cu2+ আধানের পরিমাণটাকে বাড়িয়ে দেয় বা তার যোগান দিচ্ছে। তাহলে কি হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে অ্যানোড আস্তে আস্তে তাহলে কি হবে ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং এখান থেকে যে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে কি করছে না তার জলীয় দ্রবণের Cu2+ এর পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে এবং সেই Cu2+ আবার পুনরায় এখানে যাচ্ছে কোথায় না ক্যাথোডে যাচ্ছে, গিয়ে সে আবার ইলেকট্রনটাকে কি করছে গ্রহণ করে কপার উৎপন্ন। তার মানে কি এইটা আস্তে আস্তে ক্ষয়িত হচ্ছে এবং ক্যাথোড আস্তে আস্তে মোটা হচ্ছে বা ক্যাথোডে গিয়ে সঞ্চিত হচ্ছে। বোঝা গেছে না অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে যে আমাদের কপার কি করতেছে না কপার কি করছে যখন সে দেখছে যে Cu2+ এর পরিমাণটা আমাদের দ্রবণের মধ্যে কমে যাচ্ছে সে কি করছে না দ্রবণের মধ্যে এটা যোগান দিচ্ছে। কারণ কি কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা কি হয় না OH- এবং SO4 2- এর থেকে বেশি হয়। তাই কি করবে কপার নিজে থেকে যেহেতু আমাদের এই ধাতব দণ্ডটা কি হয় না কপারের হয় সে কি করবে না নিজে থেকে তড়িৎ মানে ইলেকট্রনকে বর্জন করে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে Cu2+ এর পরিমাণটা কমে গেছিলো আয়নের পরিমাণটা কমে গেছিলো সে কি করছে আয়নের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিবে। ফলে কি হবে কারেন্ট ফ্লো চলতে থাকবে। ফলে কি হবে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হলো ক্যাথোডে সঞ্চিত হবে। তাহলে আমাদের প্রথমে তড়িৎ বিশ্লেষণের ফলে এটা বিশ্লিষ্ট হচ্ছে CuSO4 কপার সালফেট Cu2+ এবং SO4 2- আয়নে ভাঙছে। H2O কি করছে না H+ এবং OH- এ ভেঙে যাচ্ছে। এরপরে আমাদের কি বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে না কপার Cu2+ কি করছে না দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার উৎপন্ন করছে ধাতব কপার যার বর্ণ কি হয় না গোলাপি। এবং অ্যানোডে কি হচ্ছে অ্যানোডে কোনো রকম আয়ন না এসে অর্থাৎ SO4 2- বা OH- কোনোটাই না এসে কি করছে অ্যানোডে কি হচ্ছে যেহেতু অ্যানোডটা আমাদের কপার ধাতুতে তৈরি সে নিজে থেকে কি করছে না দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন পরিণত হচ্ছে যার ফলে কি হচ্ছে না Cu2+ আবার পুনরায় ক্যাথোডে যাচ্ছে ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে C উৎপন্ন। তারপরে অ্যানোড আমাদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্যাথোডে সঞ্চিত হচ্ছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় ক্যাথোডে সঞ্চিত হয়। এইভাবে এই বিক্রিয়া চলতে থাকে। ফলে কি হয় না এই যে ধাতব দণ্ড যখন এই ধাতব দণ্ড যখন একদম শেষ হয়ে যায় তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া পুরো বন্ধ হয়ে যাবে এবং পুরোটাই কি হবে গিয়ে এখানে জমা হবে। এই পদ্ধতিতে আমরা কি করি না বিশুদ্ধ মানে আমাদের যেটা কপার আমরা পাই সেই কপারের মধ্যে কি থাকে মানে অশুদ্ধি মিশে থাকে। যখনই তড়িৎ বিশ্লেষণ ঘটাবো তখন কি হবে এখান থেকে বিশুদ্ধ কপার গিয়ে ক্যাথোডে জমা হবে এবং এই ক্যাথোডের নিচে কাদার মতো অংশ জমা হবে যেখানে আমাদের প্লাটিনাম সোনা রূপা এই সমস্ত কিছু ধাতু থাকে যেটাকে আমরা অনেক সময় যেটাকে আমরা বলি অ্যানোড মাড। এটা নিয়ে ডিটেলে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার যে প্রয়োগ সেই সম্পর্কে আলোচনা করবো। সেখানে কি হয় না তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করবো পরে। সেখানে আমাদের অ্যানোড মাড জিনিসটা আছে। তাহলে আমাদের যে জিনিসগুলো আজকে কমপ্লিট করা হলো NaCl এর তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ এবং কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বার দিয়ে। এখানে যদি আমরা কপার তড়িৎদ্বার ইউজ না করে অন্য কোনো ধাতু তড়িৎদ্বার ইউজ করতাম তাহলে কিন্তু এখানে কপার আসতো না। আমাদেরকে মনে রাখতে হবে অ্যানোড তখনই ক্ষয়প্রাপ্ত হবে যদি আমরা যে তড়িৎদ্বারটা ইউজ করব তার আয়ন যেন এই দ্রবণের মধ্যে থাকে, যদি না থাকে তখন কিন্তু এই প্রক্রিয়া সম্ভব না। ওকে।